সকাল ৮টা থেকে মেয়ের পরীক্ষা শুরু। তো মেয়ে চলে যাচ্ছে স্কুলে, ওর বাবা ওকে দিয়ে আসছে। তো চাবিটা রেখে গিয়েছিল, সেটাই নিতে আবার ঢুকেছিল। তো ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে, আজকে ছোটো মেয়ের পরীক্ষা নেই, বড় মেয়ের পরীক্ষা। ওদেরকে স্কুলে পাঠানোর পর আমি রান্নাবাড়া করবো। এত সকালে আর রান্নাবাড়া হয়নি। বড় মেয়ের পরীক্ষার মাঝে কোনো গ্যাপ নেই, শুক্রবার ব্যতীত। আর ছোটো মেয়ের পরীক্ষায় 2 দিন 3 দিন এরকম করে গ্যাপ আছে। তো পরীক্ষাগুলো শেষ হবে একসাথেই। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাককে কিভাবে রান্না করে খেতে পছন্দ করেন বলেন তো দেখি। আমি তো এটা ভাজি করতে যাচ্ছি। তো রাতে আনার পর ফ্রিজে রেখেছিলাম। এখন এই যে বেছে কেটে নিব, ঝুরি করে নেব, ঝুরি করে ভাজি করব। শুকনা মরিচ ফোড়ন দিয়ে ভাজি করলে কিন্তু খুব ভালো লাগে। আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো। তো এখন শাকগুলো বেছে নিচ্ছি। শাকগুলোর ডগাগুলো বেশ লম্বা লম্বা ছিল, তো নিচ থেকে এত লম্বা ডগা নেওয়া যাবে না, তাহলে শাকের পাতা দেখা যাবে না, শুধু ডগা ডগা দেখা যাবে। সেজন্য নিচ থেকে কিছু করে একটু একটু করে আর কি ডগা ভেঙে ভেঙে ফেলে দিচ্ছি। আর তারপরে শাকগুলো বেছে নিচ্ছি। তো সবগুলো শাকে আমি এভাবে করে বেছে নেব। অনেক শাক ছিল যেগুলো একটু পচা টচা ছিল, তো সেখান থেকে বেছে এই যে এতগুলো ময়লা বের হয়েছে। তো ময়লাগুলো আমি আগে পরিষ্কার করে নিই, তারপরে শাকগুলো সিঙ্কের ভিতরে দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর আমি সিঙ্কটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এভাবে এই শাকটাকে আমি এভাবেই ধুয়ে থাকি। এতে করে কি হয়, শাকের মধ্যে কিন্তু অনেক বালি থাকে, বালি টালি, তারপরে কাদা টাদা নানান ময়লা থাকে। এতে করে এভাবে পানিতে ভাসিয়ে ভাসিয়ে ধুলে কিন্তু শাকগুলো অনেক বেশি পরিষ্কার হয়। সেজন্য আমি সবসময় শাক আনলে প্রথমে এভাবেই আস্ত শাকগুলা মানে কাটার আগে আমি ভালো করে 2-3 বার এভাবে করে ধুয়ে নেই। ধুয়ে কাটার পর আর হয়তো বা একটা ধোয়া দিয়ে দিই, তারপরে তাতেই হয়ে যায় আর কি। তো শাকগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ঝুড়ির মধ্যে এভাবে করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। এভাবে ঝুরি করে বড়া খেতেও কিন্তু ভালো লাগে। বড়া মুচমুচে করে বড়া ভেজেও আমরা খাই। তো বড়া আর এভাবে শাকটা ভাজি করেই বেশি খাওয়া হয়। অনেককে আমি দেখেছি মাছ দিয়েও রান্না করে, তবে আমি কখনো মাছ দিয়ে রান্না করে খাইনি। আবার অনেকে ডালের সাথেও করে। তো আর কি যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই খায়। তো শাকটা ঝুরি করে নিয়েছি। এখন আমি ভাজি করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। এদিকে মেয়ের দাঁত নড়েছে, কয়েকটা দাঁত নড়েছে। তো ওদের বাবাও বাসায় নেই, আমি খুব বিপদে পড়ে গেছি দাঁত নড়া দেখে। দাঁত নড়েছে প্লাস দাঁতের নিচ দিয়ে আরেকটা দাঁতও কুচিয়ে গেছে। তো সব কিছু মিলে খুবই মানে একটা বিপদ অবস্থায় পড়ে গিয়েছিলাম। যাই হোক, পাশের ফ্ল্যাটের ভাবি অবশেষে মেয়ের দাঁতটা তুলে দিল, যে কোনোভাবে আর কি। ভাবির অনেক সাহস, তো দাঁতটা তুলে দিল, বেঁচে গেলাম। নিচের দাঁতটা অনেকটাই বড় হয়ে গেছে। ও যে দাঁতটা তোলার জন্য সাহস করে ওখানে বসেছে, এতে আমি অনেকটা বেঁচে গিয়েছি। কারণ বড় মেয়ের দাঁত ওঠানোর সময় অনেক সমস্যায় পড়তে হয়েছিল। লাস্টে ডক্টরের কাছে পর্যন্ত যেতে হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো এর বেলায়ও তাই ঘটবে, কিন্তু না, আমাকে অনেকটাই বাঁচিয়ে দিল, সাহস করে বসে দাঁতটা তুললো। তো যাই হোক, এর মধ্যে আমি তেলের পিঠা করার জন্য আটা ময়দা দিয়ে আর কি গুলিয়ে রেখে গিয়েছিলাম। তো সেগুলা এসে এখন তেলের পিঠা ভেজে নিচ্ছি। তেলের পিঠা অনেক দিন যাবত বানাবো করছি, কিন্তু বানানো হচ্ছিল না। আর এর মধ্যে আজকে একটু বৃষ্টি হলো, ভাবছি যে এখনই পিঠাটা করে নেই। বৃষ্টি নামলে তেলের পিঠা খেতে ভালো লাগবে। আর গরমের সময় আসলে কিছুই খেতে ভালো লাগে না, ভাত তরকারি খেতে হয় বিপদে পড়ে আর কি। তো যাই হোক, পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিল। আমি আবার এ পর্যন্ত যতবারই তেলের পিঠা বানিয়েছি অনেক সুন্দর হয় সব সময়, একদম এরকম ফুলে ফুলে ওঠে। তো ফুলে উঠলে দেখবেন তেলটাও কম লাগে। পিঠাগুলো ভাজতে ভাজতে আপনার এই ছোট্ট ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করে দেব। যারা তখন ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।